আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকেই অনেক দিন থেকে ওয়েট করে আছেন যে আমি কখন রাইটিং পার্ট 2 দিব। আমি অসুস্থ ছিলাম, কিন্তু আমি এখনো অসুস্থ, কিন্তু এত মানুষ মেসেজ করেছেন আমাকে, যার কারণে আমি বাধ্য হয়েছি যে ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো আমি মূলত এই ভিডিওটা তাদেরকে দেখার জন্যই বলবো যাদের ডিজায়ার স্কোর থাকবে 6 to 6.5, কারণ এখানে আমি ওইরকম ইনডেপথ কোনো কিছু নিয়ে আলোচনা করব না, যেটা হচ্ছে গিয়ে আপনার মানে এক্সট্রা কোনো কিছু আলোচনা করব না। কারণ আমাদের মেইনলি হচ্ছে টার্গেট থাকবে আমরা 6.5 পাওয়ার রাইটিংয়ে। সো তাদের জন্য এই ভিডিওটা মূলত। কিন্তু যাদের আরও ডিজায়ার স্কোর ভালো, মানে মানে আশানুরূপ স্কোর চান, তারাও এই ভিডিওটা ফলো করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে অনেক ডিপ ডাউন অনেক কিছু হয়তো বা আপনার ইনফরমেশন এখানে মিস করবেন, কারণ আমি সেই স্টুডেন্টদের জন্যই দিব এগুলো যারা খুব ইজিলি এই জিনিসগুলো গ্র্যাব করতে পারে। আমি কোনো এক্সট্রা জিনিস পড়াবো না, এক্সট্রা কোনো কিছু শেখাবো না, এক্সট্রা কোনো ঝামেলা দিব না যার কারণে আপনার মনে হয় যে আইএলস এত কঠিন, রাইটিং আমি পারবো না, ইম্পসিবল। সো যারা গ্রামার জানেন না, গ্রামার পারেন না, কী কী গ্রামার আপনাকে পড়তে হবে রাইটিংয়ের জন্য সেটাও আমি সুযোগ পেলে বলে দিব, এবং কিভাবে কিভাবে আপনারা অ্যাপ্রোচ করবেন বলে দিব। আমি জানি এখানে অনেকেই আছেন যারা অলরেডি হচ্ছে হয়তোবা অনেকভাবে প্র্যাকটিস করেছেন, কিন্তু তারপরে ইমপ্রুভ করতে পারতেছেন না। কিন্তু তারপরও যেহেতু মিক্সড স্টুডেন্ট থাকবে, যে জন্য আমি প্রথম স্ট্রাকচার ক্রাইটেরিয়া ওয়ে যে মার্কিং ক্রাইটেরিয়া যে আছে সেখান থেকে আমি স্টার্ট করব হচ্ছে বলা। তো আমি আর কথা একদমই বাড়াবো না, আমি একদম একদম লাফ দিয়ে চলে যাই মার্কিং ক্রাইটেরিয়া কী কী থাকে নর্মালি আইএলটিএস রাইটিং পার্ট 2-তে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে টাস্ক রেসপন্স। এখন হোয়াট ইজ টাস্ক রেসপন্স? টাস্ক রেসপন্স বলতে আমরা বাংলা কথায় বুঝবো যে প্রশ্নটা আপনি ভালো মতো বুঝছেন কি না, যে পয়েন্টগুলো কোয়েশ্চেনে আছে সেই পয়েন্টগুলো ধরতে পেরেছেন কিনা, এবং স্পষ্টভাবে আপনার আপনার লেখায় আছে কিনা, এবং যুক্তিসঙ্গত আপনি ব্যাখ্যা দিতে পারতেছেন কিনা। অপ্রয়োজনীয় কোনো তথ্য আমরা দিব না। এটাই হচ্ছে মেইনলি হচ্ছে টাস্ক রেসপন্স। ঠিক আছে, খুবই বাংলা ভাষায়, সহজ বাংলা ভাষায় বললাম। এরপরে আসবে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। সো হোয়াট ইজ লেক্সিক্যাল রিসোর্স? লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনি একটা সেন্টেন্সকে এক্সপ্রেস করার জন্য যথাযথ ভোকাবুলারি ইউজ করছেন কিনা, আপনার কোলোকেশন ঠিক আছে কিনা, ইডিওমেটিক এক্সপ্রেশন ঠিক আছে কিনা। সো বলতে গেলে সঠিক এবং উপযুক্ত শব্দ চয়ন। আমি জানি না, আমি আসলে বাংলায় অত ভালো না, আমি চেষ্টা করবো একদম তাও খাঁটি বাংলায় ভালো মতো বোঝানোর জন্য, যাতে আপনাদের আর খুবই স্পষ্ট হয়, এইটা নিয়ে আর সেকেন্ড টাইম অন্য কোনো ভিডিও দেখা দেখা না লাগে। ওকে, সো এটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স বলে, মানে শব্দ ভাণ্ডারের আর কি বলতে পারেন আপনি। এরপরে কোহেশন অ্যান্ড কোহেরেন্স, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে গিয়ে আপনি স্পষ্ট প্যারাগ্রাফ স্ট্রাকচার অনুসরণ করেছেন কিনা। যেমন প্যারাগ্রাফ স্ট্রাকচার হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন একটা থাকতে হবে, বডি থাকতে হবে, কনক্লুশন থাকতে হবে, এবং আপনার লেখায় সামঞ্জস্য থাকতে হবে একটার পরে আরেকটা। এখন আপনি ধরেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের একটা কোয়েশ্চেন আসলো, সেখানে আপনি ডিসঅ্যাডভান্টেজ আগে দিলেন, অ্যাডভান্টেজ পরে দিলেন, এটা কিন্তু আপনার কোহেশন কোহারেন্সে আপনার মার্ক কাটা যাবে। সো এইগুলো না আমরা একদম পর্যায়ক্রমিক সুন্দর করে সিনক্রোনাইজ ওয়েতে আমরা শিখবো যে কোহেশন এবং কোহারেন্স কেমনে মেনটেন করতে হয়। সো আর আরেকটা জিনিস কোহেশন আর কোহারেন্সের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা নির্দিষ্ট আইডিয়া প্রকাশ করবে। যেমন ইন্ট্রোডাকশন একটা পার্ট আমরা ভালো মতো পুরো ইন ডিটেইল শিখবো, তার আগে আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা দিয়ে নিই। এবার মেইন বডি যদি থাকে, মেইন বডি দুইটা পার্ট থাকে, সো ওই দুইটা পার্টে আপনি মেইন বডিতে আলাদা আলাদা করে সুন্দর করে ব্যাখ্যা করতে পারতেছেন কিনা টপিক ওয়াইজ, নাকি আপনি এক টপিকই চারটা জায়গায় ইন্ট্রোডাকশন, মেইন বডি 1, মেইন বডি 2, হচ্ছে কনক্লুশন, সবগুলোতে একই জিনিস বারবার বলতেছেন কিনা। এইগুলো আর কি মেইনলি আপনার কোয়েশ্চেন। আমরা গ্রামার সবাই জানি গ্রামার কি কি লাগে। গ্রামার মেইনলি হচ্ছে গিয়ে আমরা ছোটোবেলা থেকে যা শিখছি সেগুলোই আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, নতুন কোনো কিছু ইনক্লুড করব না। তো যার কারণে আমরা খুবই সহজ একটা রাইটিং দিয়ে স্টার্ট করবো, যাতে আপনার অ্যাটলিস্ট স্ট্রাকচার বুঝে আপনারা যদি এরপর এটা নিয়ে ওয়ার্ক করতে চান, আপনারা ভালো মতো গ্রামার পড়ে ভালো সেন্টেন্স স্ট্রাকচার শিখে এরপর আপনারা কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, তো তারপরেও আমি বলে নিই কিছু গ্রামার লাগবে, যে গ্রামারগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে। আমার প্রাইভেট ব্যাচ যারা পড়েন তাদেরকে আমি অলরেডি বলে দিই পড়ানোর সাথে সাথে যে কী কী কোন কোন জায়গাগুলো হিট করবে, রিডিংয়ের কোন কোন জায়গাগুলো খেয়াল করবে, যাতে এগুলো রাইটিংয়েও তারা কাজে লাগাতে পারে। সো আমি আমার প্রাইভেট ব্যাচে কখনো এক্সট্রা কোনো জিনিস শেখাই না, একদম পয়েন্ট টু পয়েন্ট আপনাকে আমি 6.5 যাতে আপনি পানই পান, মানে এরকম আমি পুরো দায়বদ্ধ আপনার কাছে। সো সেইভাবে আমি আমার প্রাইভেট ব্যাচে ওইভাবেই পড়াই। সো আমি এই জন্য আসলে এটা বলতে গেলে 5-6 ঘন্টার ভিডিও কাভার হবে না আমি যদি ভালো মতো সব বলি। সো আমি কিছু কিছু জিনিস ইম্পর্টেন্টগুলোই আসলে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো গ্রামার ছিলাম আমরা। গ্রামারের ক্ষেত্রে টেন্স আর সেন্টেন্স স্ট্রাকচার এটা খুবই ইম্পর্টেন্ট।
তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাক্যে কেমনে ব্যবহার করতে হয় এটা আমাদের জানতে হবে, মানে রাইটিং এর ক্ষেত্রে আমরা এটা শিখবো। এরপরে কমন গ্রামার মিস্টেক যেগুলো ধরেন প্রিপোজিশন, আর্টিকেল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো চেক করা বা এগুলো পড়া। তো আমি মেইনলি বলবো যারা হচ্ছে ধরেন আমি কিছুই জানি না, কিছুই পারি না, কিন্তু আমি নতুন করে ইংলিশ শিখবো বা নতুন আমি আইএলস এ অ্যাপ্রোচ করবো, তখন তারা কি করবেন, তারা শুধুমাত্র এই 3টা গ্রামার পড়বেন বাসায়। সেটা হচ্ছে টেন্স আর সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কমন গ্রামার মিস্টেকস লাইক প্রিপোজিশন, আর্টিকেল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এই 3টা জিনিস আপনার, এই 3টা গ্রামার পড়লে আপনার রাইটিং এর প্রায় 80%, 80 না তারও বেশি, 95%ই কাভার হবে। আর বাকি যে 5% ওইগুলো একদম ধরেন অনেক গভীর গভীর জিনিস আপনাকে পড়তে হবে। সো এত গভীর গভীর জিনিস পড়বো না, কারণ আমাদের টার্গেট কত, 6.5। ওকে, সো আমরা এখন লাফ দিই আবার আমাদের পড়াশোনায়। তো আমরা মোটামুটি মার্কিং ক্রাইটেরিয়াটা জানলাম। এরপরে আসি আমাদের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে আইডিয়া জেনারেশন। আইডিয়া মাথায় আসে না, আমি কি লিখবো কি লিখবো আমি বুঝতে পারি না, আমি এটার পর এটা কি লিখবো। আমরা আজকে এমনভাবে রাইটিং টু এর মানে লেখা শিখবো পুরো ম্যাথের মতো। কারণ আমরা যেমন ছোটোবেলায় উদ্দীপক লিখতাম না, সরি উদ্দীপক অনুযায়ী আমরা সৃজনশীল কোয়েশ্চেন যখন লিখতাম, ক্রিয়েটিভ কোয়েশ্চেন, ওখানে আমরা জাস্ট পাতা ভর্তি করে লিখতাম, 4 পাতা 5 পাতা লেখার পরে টিচার দেখা যায় তাও আমাদেরকে 6 দিত বা 7 দিত, বা টিচার নিজেই অনেক বেশি টেন্স হয়ে যেতেছে, আচ্ছা এই ছেলেটাকে বা এই মেয়েটাকে আমি 7 দিব না 8 দিব এই কোশ্চেনে। সো এরকম কিন্তু কোনো কিছু না, প্রত্যেকটা জিনিস ম্যাথের মতো, আপনারা অবাক হবেন, ম্যাথের মতো মার্কিং হয় এখানে। আপনাদের প্রত্যেকটা জিনিসই ক্রাইটেরিয়ার মধ্যে ফেলবেই ওরা, ফেলে ফেলে আপনাকে মার্ক দেবে। ধরেন আপনার টাস্ক রেসপন্স আছে 10, লেক্সিক্যাল রিসোর্স আছে 10, কোয়েশ্চেন আছে 10 এবং গ্রামার 10। ধরুন আপনি 5টা গ্রামার ভুল করলেন, আমি ইন কেসে জাস্ট বলতেছি আমি আপনাদেরকে বোঝানোর সাথে সহজভাবে, গ্রামার আপনার 5টা ভুল হয়েছে, আপনার 10-এর মধ্যে দেবে 5, কিন্তু আপনার টাস্ক রেসপন্সে ধরেন 10-এ 10 পাইছেন, এখানে আপনার কোনো মার্ক কাটা যাবে না। এরপর আপনার লেক্সিক্যাল রিসোর্স পারফেক্ট ছিল, সেখানে আপনি ধরেন 10-এ আপনি 8 পেয়েছেন। তারপর এইগুলো সব, এরপরে কোয়েশ্চেন কোহেরেন্স আপনার ভালো ছিল না, সাপোজ আপনি মেনটেন করতে পারেন নাই, তখন এখানে ধরেন আপনি 5 পাইলেন। সো সবগুলো মিলায় আপনার গড় নাম্বার যেটা, সেটাই কিন্তু রাইটিং আপনি পাবেন। সো এই হচ্ছে গিয়ে মার্কিং ক্রাইটেরিয়া। সো আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা শিখবো, আইডিয়া জেনারেট করতে হবে কেমনে। সো আমরা যে কোনো জিনিস যখন করব আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের কমন আইডিয়া নিয়ে কাজ করতে হবে। এখন সাপোজ আপনি একজন সিএসসি ইঞ্জিনিয়ার, আচ্ছা সিসি পড়ছেন, আপনার মেজর ছিল সিএসসি, ঠিক আছে। এখন আপনি হচ্ছে একজন সিএসসি পড়া মানুষ, আপনার আসলে টেকনোলজি, আপনি খুশিতে লাফ দিয়ে উঠলেন, ওরে বাপ রে বাপ, টেকনোলজি নিয়ে তো আমি গুরু, আমি তো একদম লিক খাই ফাটাই ফেলবো। না, এরকম কোনো কিছু না। আপনাকে এমন কিছু করতে হবে, সেটা হচ্ছে গিয়ে যেই জিনিসটা আপনার খুবই মানে কমন আইডিয়া, খুবই কমন একটা জিনিস যেটা সবার মাথায় সবার আগে আসবে। এখানে আপনার ব্রেন স্টর্মের করার কিছু নাই যে সবচেয়ে বেটার আইডিয়াটা আমাকে জেনারেট করতে হবে। এখানে আপনার হ্যাকাথন হইতেছে না যে আপনি হচ্ছে একদম খুবই গ্রেট আইডিয়া জেনারেট করবেন। সো খুবই কমন আইডিয়া যদি আসে, যে মোবাইলের একটা ডিসঅ্যাডভান্টেজ আসে, ডিরেক্টলি আপনি বলতে পারেন বাচ্চারা সারাদিন গেম খেলে, ডিরেক্ট একদম বাচ্চারা কেন, বাচ্চাদের অনেক বেশি ক্ষতি হচ্ছে মেন্টালি, তারা গেমে আসক্ত, ডিরেক্ট যেটা একদম সবার আগে মাথায় আসে সবাই। তো এইরকম কমন আইডিয়া নিয়ে কাজ করতে হবে। এবার রিলেভেন্ট আইডিয়া, সো রিলেভেন্ট আইডিয়া মানে তো জানেনই যে ওইটা হচ্ছে কমন আইডিয়াটাকে সাপোর্ট করে, এরকম রিলেভেন্ট আইডিয়া লাগবে, ঠিক আছে, যে যাতে ম্যাচ করে। আপনি আসলো একটা আর আপনি দিলেন একটা, সেটা হবে না। এরপর আইডিয়া ডেভেলপমেন্ট, সো এটা খুব ইম্পর্ট্যান্ট। আইডিয়া ডেভেলপমেন্ট আমরা শিখবো কীভাবে একটা লাইনকে আমরা 5টা লাইনে বানাবো, কিভাবে আমরা কি করব, এগুলো আমরা শিখবো। যদিও আমার ব্যাচে পুরা আইডিয়া ডেভেলপমেন্টের পুরো আমি 1টা থেকে 2টা ক্লাস দিব, মানে দেই নর্মালি, তো কিন্তু এখন তো আর অত এক্সপ্লেন করা পসিবল না, তারপরও আমি আর কি যতদূর চেষ্টা করব। এরপরে এসে হচ্ছে স্ট্রাকচার, যেটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এখানে দেখেন 3টা জিনিস দেওয়া, ইন্ট্রোডাকশন, আইডিয়া 1, আইডিয়া 2 এবং কনক্লুশন। মেইনলি স্ট্রাকচার হচ্ছে এটা। আইডিয়া 1 বলতে এখানে অনেকেই বলে মেইন বডি 1, মেইন বডি 2, কনক্লুশন। সো আমরা যদি এই স্ট্রাকচারটাকে ধরি, হ্যাঁ আমি একটু চশমা পরি, আচ্ছা আমরা যদি এই স্ট্রাকচারটাকে ধরি, তাহলে পুরা জিনিসটা স্ট্রাকচার। সাপোজ এইটা একটা হচ্ছে এটা একটাকে আমরা যদি বিয়ের মতো মনে করি, যেটা বিয়ে, হ্যাঁ এই স্ট্রাকচারটা বিয়ে হচ্ছে কারো। ইন্ট্রোডাকশন ধরেন পাত্রী দেখা বা পাত্র দেখা, আইডিয়া 1 ধরেন হচ্ছে গিয়ে বা মেইন বডি পার্ট হচ্ছে শপিং করা বিয়ের, তারপরে ধরেন আইডিয়া 2 ধরেন বিয়ের অন্যান্য জিনিসপাতি, ধরেন আরও অন্যান্য প্রোগ্রাম, তারপরে ধরেন কনক্লুশন হচ্ছে মেয়ের বিদায় হয়ে যেতেছে,
আমরা যদি এভাবে ধরি, এইগুলো কিন্তু আমি মেটাফোর হিসেবে ইউজ করতেছি, এমনি এমনি না যে আপনাদেরকে ক্লাসে মজা দেওয়ার জন্য। এইগুলার কাহিনী আছে অনেক, আমি তারপর আপনাদেরকে বলবো, বুঝাবো। তো এইগুলা জিনিস হচ্ছে এই কারণে আমি এভাবেই পড়াবো, আপনার কেউ হাসাহাসি করেন না আর কি। তো এটা হচ্ছে গিয়ে কি বললাম, ইন্ট্রোডাকশন কি, পাত্রী দেখা খুবই ইম্পর্টেন্ট। পাত্রী না দেখলে বিয়ে তো এত দূর যাবে না, তাই না? তারপরে কি, শপিং মাস্ট। এরপরে কি, অন্যান্য অনুষ্ঠান। এরপরে কি হচ্ছে বিদায়, কনক্লুশনটা হচ্ছে আমরা বিদায়, পাত্রীকে বিদায় দিয়ে দিব। সো এই হচ্ছে গিয়ে পুরোপুরি, কিন্তু এটা কিন্তু একটা পুরা ইন্ট্রোডাকশন পর্যন্ত থেকে কনক্লুশন পর্যন্ত পুরোপুরি একটা সেট, ঠিক আছে? যার কারণে এটা একটা স্ট্রাকচার। তো এটা হচ্ছে মেইনলি অ্যাস এ স্ট্রাকচার। এখন আমাদের এই বিয়ের জন্য যেই আইডিয়া ওয়ান বা মেইন বডি ওয়ান মেইন বডি টু এর মধ্যে কি জিনিস লাগতে পারে? এখন মেয়ে এগুলো কি হইতেছে, মেয়ের অনুষ্ঠান হইতেছে, মেয়ের শপিং। এখন অনুষ্ঠান শপিং বা মেয়েকে সাজানোর জন্য কি লাগে? গহনা লাগে না? এই সেই গহনা, এইটা হচ্ছে গিয়ে আমরা এই এস এর গহনা হবে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। সো লিঙ্কিং ওয়ার্ড হবে কি, এস এর গহনা। আমরা যত পারবো সুন্দর সুন্দর লিঙ্কিং ওয়ার্ড, যত পারবো মানে একদম অনেক না, 20-25টা লিঙ্কিং ওয়ার্ড দিতেছেন, মানে যত আর কি সুন্দর করে এটাকে হচ্ছে ম্যাচ করানো যায়, সেভাবে আমরা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আমরা সাজাবো, মেয়েকে সাজাবো, মানে আমাদের এস কে সাজাবো পুরোপুরি, ঠিক আছে? তো এখন এরপরে আমি একটু খুবই ফাস্ট কথা বলতেছি, কারণ না হলে আমি জানি না এটা আসলে কত লেন্থ, কত বড় হবে। এরপরে আমরা আসি যে দিয়ে কীভাবে সাজাই, কোন কোন জায়গায়। এখন মেয়ে মানুষ গহনা পরে, এখন আপনি তো হচ্ছে গলার গহনা তো আর হাতে পরাইতে পারবেন না, আপনি তো হাতের চুড়ি কানে পরাইতে পারবেন না, পারবেন কি? পারবেন না। সো এরকম লিঙ্কিং ওয়ার্ডও যে কোনো জায়গায় আপনি ধামধুম করে লিঙ্কিং ওয়ার্ড ঢুকাই দিতে পারবেন না। আপনার লিঙ্কিং ওয়ার্ড ইউজ করার অনেক মেথড আছে, ঠিক আছে? আমি কিছু লিখছি, এগুলো আমার অলরেডি আমি নোট করে হচ্ছে নর্মালি দিয়ে দিই ব্যাচে। এগুলো আরও অনেক অনেক লিঙ্কিং ওয়ার্ড আছে, কোনটা কীভাবে ইউজ হবে আরও সুন্দর করে আমার ব্যাখ্যা দেওয়া আছে। কিন্তু এত করা তো পসিবল নয় যে আমি দুইটা দুইটা করে দিছি জাস্ট আপনাদেরকে বোঝানোর খাতিরে। তো এখানে দেখেন, অ্যাডিং ইনফরমেশন। সাপোজ আমরা অ্যাড করব ইনফরমেশন, একটার সাথে আরেকটা রিলেটেড, তখন আমরা কি ইউজ করতে পারি? মোর ওভার অথবা ফার্দার মোর, মানে আরও, এর সাথে অ্যাড করা। আমরা যদি এক্সাম্পল দিই তাহলে কি হইতে পারে বলেন তো? দ্য কোম্পানি ইজ এক্সপ্যান্ডিং ইটস অপারেশনস। কোম্পানি তার অপারেশন এক্সপ্যান্ড করতেছে। মোর ওভার, এর সাথে আরও কি করতেছে? ইট প্ল্যানস টু লঞ্চ আ নিউ প্রোডাক্ট লাইন নেক্সট ইয়ার। সো এটা এর সাথে সাথে কোম্পানি তো এক্সপ্যান্ড করতেছেই, এর সাথে সাথে কী করতেছে? নতুন প্রোডাক্ট লাইন বের করতেছে। প্রোডাক্ট লাইন মানে নতুন ওরা একটা প্রোডাক্ট আর কি বের করতেছে। তো আমি বিবির স্টুডেন্ট, তো বারবার আমার এই এক্সাম্পলে দেখা যাবে এইগুলোই আসবে, তো মানে আই ফিল মোর কমফোর্টেবল। তো আচ্ছা, এগুলা হচ্ছে এই জন্য আমরা কি ইউজ করছি? মোর ওভার, হ্যাঁ, যে অ্যাড করছি। তো এরপরে কি? এরপরে হচ্ছে শোয়িং কন্ট্রাস্ট। শোয়িং কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা কন্ট্রাস্ট বলতে বুঝে, আমরা যদি একটা প্যারাগ্রাফ লিখি, একটা ধরেন মেরিটস লিখলাম, একটা ডিমেরিটস লিখলাম, বা অ্যাডভান্টেজ লিখলাম, আমি সহজ কথা বলি, যদি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, আপনি অ্যাডভান্টেজ লিখলেন, লেখার পরে আপনি ডিসঅ্যাডভান্টেজ স্টার্ট করবেন, তখন এটাকে বলা হচ্ছে কন্ট্রাস্ট করা। সো ডিসঅ্যাডভান্টেজ লেখার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, নেভারলেস, এইগুলো আপনারা ইউজ করতে পারেন কন্ট্রাস্টের ক্ষেত্রে। যখন বিপরীত ধর্মী আপনি কোনো কিছু লিখবেন, তখন আপনাকে এটা ইউজ করতে হবে, যে হচ্ছে কন্ট্রাস্ট। ওকে, তো আমরা আসলে লিখি, এখানে এক্সাম্পল কি আছে? শি এনজয়স ক্লাসিক্যাল মিউজিক, হাউএভার হার ব্রাদার প্রেফার্স জ্যাজ। মানে হচ্ছে সে ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে, যদিও তার ভাই জ্যাজ পছন্দ করে। মানে এই যে উল্টা, তার ভাই যে জ্যাজ পছন্দ করে, ক্লাসিক্যাল আর জ্যাজের মধ্যে কিন্তু বিশাল একটা তফাৎ। ক্লাসিক্যাল মিউজিক এবং জ্যাজ, ধরেন জ্যাজ বাদ দিই, আমি যদি সহজ কথা বলি, রক মিউজিক, সে একজন ক্লাসিক্যাল সারেগামা টাইপের মিউজিক পছন্দ করে, একজন হচ্ছে খুবই রক স্টার টাইপের মিউজিক পছন্দ করে। তো এইটা হচ্ছে পার্থক্য, এই যে পুরোপুরি যে দুইটা আলাদা, এটা হাউএভার দিয়ে আমরা এখানে প্রকাশ করতে পারি। সো খুবই ইম্পর্টেন্ট। হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, এইগুলো মানে গহনা বলতে কি, হাতের গহনা হাতেই, পায়ের গহনা পায়েই, তারপরে গলার গহনা গলায়, এরকম আর কি অবস্থা। আপনি চাইলে ওগুলো মিক্স আপ করতে পারবেন না, খুব ইম্পর্টেন্ট, ওগুলো লাগবেই লাগবে। আর আমি বারবার বলি, আমি এমন কিছু আজকে শেখাবো না যেটা আপনার লাগবে না, এক্সট্রা লাগবে না, এটা আমি শেখাবো না। ওকে, let's jump into another topic, showing cause and effect. ওকে, শোয়িং কজ অ্যান্ড ইফেক্ট হচ্ছে এটা একটা রেজাল্ট সম্পর্কে, আপনি ধরেন একটা কিছু ব্যাখ্যা দিতেছেন, এটার রেজাল্ট কি, মানে রেজাল্ট একটা লাইনে ব্যাখ্যা করবেন। আমি যদি এক্সাম্পল দিই, তো কাহিনী বাদ দিয়ে, সে যেটা হি ফরগট টু সেট হিজ অ্যালার্ম, সে অ্যালার্ম দিতে ভুলে গেছিল, অ্যাজ আ রেজাল্ট হি ওয়াজ লেট ফর দ্য মিটিং, সে অ্যালার্ম দিতে ভুলে গেছে, যার কারণে তার মিটিংয়ে লেট হয়েছে। সো এটা একটা কি রেজাল্ট, অ্যালার্ম সে দিতে পারে নাই, ঠিক মানে ভুলে গেছিল, যার কারণে তার রেজাল্ট কি হয়েছে, মিটিংয়ে লেট হয়েছে। খুবই
নর্মাল একটা সিচুয়েশন। সো আমরা কি এক্সাম্পল দিলে আমাদের জিনিসটা কি হয়, থিওরিটিক্যাল জিনিসের চেয়ে এক্সাম্পল দিলে জিনিসটা বেশি মাথায় ঢোকে। সো এখানে আমরা ইউজ করতে পারি এইগুলো, অ্যাজ আ রেজাল্ট, দেয়ারফর এন্ড দাস। তো এইগুলো আমরা ইউজ করতে পারি। এরপর আসি কি শোয়িং পারপাস। শোয়িং পারপাসের মানে আমরা আবার এক্সাম্পল যাব, একদম কোনো মানে টানে নেই, একদম থিওরি হচ্ছে। আমি আমার ইউনিভার্সিটির একজন টিচারের কাছে আমি এটা শিখছি, স্যার এত ভালো মতো পড়ায়, স্যার পড়ায় না কিছু, স্যার শুধু এক্সাম্পল দেন আমরা বুঝে যাই সব কিছু, বলতে গেলে এরকম থিওরিটিক্যাল, খুবই মজা, খুবই মজা। সো she took an extra course in order to improve her skills, মানে সে এক্সট্রা কোর্স নিয়েছে কি করার জন্য, তার ইমপ্রুভ স্কিল করার জন্য, মানে কি একটা অবস্থা, তার স্কিল ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে, এখানে আমরা ইন অর্ডার টু ইউজ করতে পারি। ঠিক আছে, ইন অর্ডার টু বা সো দ্যাট, এখানে যদি আমরা সো দ্যাট দিই তাও কিন্তু কোনো প্রবলেম নেই, যে শি টুক অ্যান এক্সট্রা কোর্স ইন, আচ্ছা ইন অর্ডার টু তো না এটা, আচ্ছা এটা যদি আমরা এটা, শি টুক অ্যান এক্সট্রা কোর্স সো দ্যাট she can improve her skills, অথবা she could improve her skills। সো এটা আমরা দিতে পারি, মানে so that ইউজ করলেও এটা আমাদের হবে। এরপরে আসি শোয়িং সিমিলারিটি। ধরেন একই জিনিস আমরা বলবো, তো তখন আমরা সিমিলারলি বা লাইকওয়াইজ বলতে পারি। যেমন জাস্ট অ্যাজ রেগুলার এক্সারসাইজ ইমপ্রুভ ফিজিক্যাল হেলথ, মেডিটেশন ইনহ্যান্সেস মেন্টাল ওয়েলবিং, মানে যেমনটা রেগুলার এক্সারসাইজ ফিজিক্যাল হেলথকে ইমপ্রুভ করে, তেমনি মেডিটেশনও কি করে, মেডিটেশনও মেন্টাল ওয়েলবিং মেনটেন করে, মানে ইনহ্যান্স করে। আমি আসলে ট্রান্সলেট করা একদম পছন্দ করি না, আমি জাস্ট আমি যারা আমার কাছে আগে পড়েছে তারা জানে যে রিডিংয়ে আমি কোনোদিনও, আপনারা বলতে পারবেন না যে আমি একটা ভালো মতো ট্রান্সলেট করে তারপরে আমি আপনাদেরকে পড়াইছি বা হচ্ছে ট্রান্সলেট করে ইয়ে করছি। তো এটা হচ্ছে গিয়ে আমি জাস্ট একটা জিস্ট মাথায় নেই যে আচ্ছা এটা এখান থেকে এভাবে আর কি আইডিয়া নিলেই আমার হইলো। এরপরে আসি হচ্ছে এক্সাম্পল। সো এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যখন এক্সাম্পল দেবো তখন আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি, ফর এক্সাম্পল অ্যান্ড ফর ইনস্ট্যান্স। সো এই দুটোই আমরা ইউজ করতে পারি, আরও অনেক কিছু আছে, এতটুকু আর অ্যাড করা পসিবল না, তাহলে অনেক বড় হয়ে যাবে। এক্সাম্পলের ক্ষেত্রে ধরেন লেখা, মেনি কান্ট্রিজ সাচ অ্যাজ জাপান অ্যান্ড জার্মানি হ্যাভ এক্সেলেন্ট পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম। সো আপনি একটা এক্সাম্পল দিচ্ছেন, তখন কিন্তু আপনি যে সাচ অ্যাজ এখানে ইউজ হয়েছে কিন্তু দেখেন, এই সাচ অ্যাজ ইউজ করা যাবে। ঠিক আছে, সো ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, এইগুলো কিন্তু এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো মেনি কান্ট্রিজ সাচ অ্যাজ জাপান অ্যান্ড জার্মানি হ্যাভ এক্সেলেন্ট পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম। এরপর আসে কি 7 শোয়িং সিকোয়েন্স। সো আমরা যখন ধর বাংলাদেশ যখন কথা বলি তখন কি বলি যে প্রথমে আমি ওইখানে গেছিলাম, এরপরে আমি ওখানে, তারপর আমি বলি না, তো এই যে এইগুলো হচ্ছে সিকোয়েন্স মেনটেন করা। আর প্যারাগ্রাফে বা সরি অ্যাসেতে আপনারা সবসময় চেষ্টা করবেন যখন আপনারা ফার্স্ট বলবেন তখন সেকেন্ড লাইনে যাতে সেকেন্ডই লেখেন, থার্ড লেখেন। অনেকে কী করে লেখে কি ফার্স্টলি, এরপরে লেখে ফার্স্ট অফ অল, তারপরে লেখে সেকেন্ড অফ অল, তারপরে লেখে হচ্ছে থার্ড অফ অল। একে তো সেকেন্ড অফ অল থার্ড অফ অল বলতে কিছুই নাই পৃথিবীতে, এগুলো আমরা ভুল বলি, ভুল শিখি। মেইনলি হচ্ছে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, এভাবে। এটা হচ্ছে সুন্দর ওয়ে, স্ট্রাকচার্ড ওয়ে। আপনি যদি হচ্ছে নাম্বারিং করেন এভাবে নাম্বারিং করবেন, আপনি যদি এই ওয়ার্ডগুলো ইউজ করেন নেক্সট, এরপর আপনি দেন এগুলো ইউজ করবেন। সো আপনি ফার্স্ট ইউজ করার পরে দেন ইউজ করবেন না, এটা কি সুন্দর যে হাত ঘটে, ওই সেম জিনিস আপনি যদি হাতের গহনা পায়ে দেন, পায়ের গহনা হাতে দেন তো হবে না, তাই না? তো ওই আর কি। সো এই কাহিনীটা ভালো মতো মাথায় রাখেন। ফার্স্ট সেকেন্ড থার্ড লিখলে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে প্যারাগ্রাফ শেষ করবেন, তারপরে হচ্ছে নেক্সট দিলে এরপরে বোঝাতে দেন ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনি তাহলে আপনার একটা ভালো কোহেশন মেনটেন হবে। হ্যাঁ, এরপর এক্সাম্পল যদি ফার্স্ট প্রিহিট দ্য ওভেন, আগে কি করতে হবে, ওভেনটা প্রথমেই প্রিহিট করতে হবে। নেক্সট মিক্স দ্য ইনগ্রিডিয়েন্টস, এরপরে কি করতে হবে, পরবর্তীতে ইনগ্রিডিয়েন্ট মিক্স করতে হবে। দেন বেক ফর 30 মিনিটস, এরপরে কি করতে হবে, 30 মিনিটের জন্য বেক করতে হবে ওভেনে। সো কি করতে হবে, প্রথমে ওভেন প্রিহিট করলো, এরপরে ইনগ্রিডিয়েন্ট মিক্স করলো, এরপরে কি করলো, তার 30 মিনিট বেক করলো। সো আমরা যদি সাপোজ এখানে দেই এভাবে যে ফার্স্ট অফ অল প্রিহিট দ্য ওভেন, তারপর দিলাম নেক্সট মিক্স দ্য ইনগ্রিডিয়েন্টস দেন ব্যাক ফর 30 মিনিটস, এটা বেশি ভালো লাগে নাকি ফার্স্ট দিয়ে শুরু করে নেক্সট দিয়ে শুরু করে এভাবে করে শেষ করলে ভালো লাগে? অবশ্যই এভাবে যখন স্ট্রাকচার্ড ওয়ে আসবে তখন ভালো লাগবে। ঠিক আছে, তো সবসময় এটা মেনটেন করার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্য সৌন্দর্য না। আচ্ছা, ইমফেসাইজিং পয়েন্ট। সো ইমফেসাইজিং পয়েন্ট হচ্ছে আমরা একটা যদি এক্সাম্পল দিই,
সেটা হচ্ছে হি ইজ অ্যান এক্সিলেন্ট স্পিকার, সে একজন মারাত্মক স্পিকার ইনডিড, হিজ টেড টক্স রিসিভড মিলিয়ন্স অফ ভিউ। কারণ এখানে একটা বুঝাইছে যে সে অনেক ভালো স্পিকার, যার কারণে সে টেড টকে অনেক বেশি ভিউ পাইছে, ইনডিড দিয়ে এখানে দিছে এই কারণে। সো এইটা এভাবে এক্সপ্রেস করতে পারেন আপনারা ইমফেসাইজ করার জন্য, ঠিক আছে। এরপরে সামারাইজিং অর কনক্লুডিং। সো সামারাইজ আর কনক্লুডিং এর ক্ষেত্রে কি আপনারা দিতে পারেন ইন কনক্লুশন, টু সামারাইজ, এগুলো আপনার এটা আপনার 9 নম্বর যেটা এটা লাগবে মাস্ট। আপনারা যখন কনক্লুশন লিখবেন তখন হয় ইন কনক্লুশন লিখতে হবে, অথবা কনক্লুড দ্যাট লিখতে হবে, টু সামারাইজ লিখতে হবে, মানে এই টাইপের আপনারা লিখতে হবে। তাহলে কি আপনাদেরকে যে লিঙ্কিং ওয়ার্ডগুলো শেখাইলাম এগুলো কিন্তু আমি এক্সট্রা কোনো কিছু শেখাই নাই, এগুলো হচ্ছে সবই আমাদের আশেপাশের থেকে পিক করা ওয়ার্ড এবং খুবই ইজি ওয়ার্ড আমি নিয়েছি যাতে আপনাদের মনে থাকে। আপনারা শুধু এগুলো ইউজ করে আপনারা একটা প্যারাগ্রাফে স্ট্রাকচার করে ফেলবেন। কীভাবে স্ট্রাকচার করবেন সেটা তো আমি আগেই মানে পরে দেখাবোই। সো এইগুলো ইউজ করবেন, কারণ এগুলো লাগবেই মাস্ট, এগুলো না লিখে তো উপায় নেই। আপনি এগুলো আপনার গহনা ছাড়া আপনি মেয়ে বিয়ে দেবেন কীভাবে, তাই না, ওইরকম আর কি ব্যাপারটা। এরপরে আসি কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে, মানে এটা জাস্ট একটা নোট আপনাদের জন্য যে কি করতে পারেন গ্রামারের ক্ষেত্রে। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সেন্টেন্সের আপনারা স্ট্রাকচার করতে পারেন, যেমন হচ্ছে either or একটা সেন্টেন্সে ইউজ করতে পারেন, নট অনলি বাট অলসো ইউজ করতে পারেন। সো এইগুলো হলো কি আর সেন্টেন্সের ভ্যারাইটি ক্রিয়েট হবে, ঠিক আছে। যেমন এখানে যদি আমরা একটা সেন্টেন্স দেখি, নট অনলি মোবাইল ফোনস বাট অলসো অল টেকনোলজি হ্যাজ সিগনিফিকেন্টলি ট্রান্সফার্ড দ্য ওয়ে উই কমিউনিকেট অ্যান্ড অ্যাক্সেস ইনফরমেশন। সো শুধু মোবাইল ফোন না, অনেক ধরনের টেকনোলজি আমাদের জীবনকে আর কি বৈচিত্র্য এনে দিছে আর কি। আমি বলছি তো আমি ট্রান্সলেশন করি না। সো শুধু তাই নয়, শুধু মোবাইল নয়, টেকনোলজিও এই, ওই জন্য নট অনলি বাট অলসো এটা আপনার মানে আপনার ইউজ যদি করেন তাহলে আপনার একে তো ইজি জিনিস, তার উপর এটা কিন্তু আপনার ইউজ করতেই হবে। যখন আপনি ওরকম ডিসঅ্যাডভান্টেজ বা দিলেন বা অপিনিয়ন দিবেন, তখন কিন্তু এটা আপনার ইউজ করতে হতে পারে, মানে করলে ভালো। এবার ডিফারেন্ট টাইপ সেন্টেন্সেস, এটা নিয়ে আমি কোনো ব্যাখ্যায় যাব না, কারণ আমি এখানে সব এক্সাম্পল, আমার কোনো কোনো থিওরিটিক্যাল কোনো কিছু নাই। এক্সাম্পল চলেন তো দেখি এখানে কি করছে এই সেন্টেন্সটার মধ্যে, চলেন তো দেখি। সেটা হচ্ছে আমরা যখন প্যারাগ্রাফ লিখবো ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স, দেখেন স্ট্রাকচার্ড ওয়েতে সুন্দর করে ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স লিখলে আপনারা কিন্তু গ্রামারের ক্ষেত্রে আপনাদের অনেক ভালো একটা মার্ক আসবে, আপনারা পাবেন। ওই যে বলছিলাম 10-এ যদি আপনি এত পান, ওই রকম গ্রামারে আপনার তখন বেশি হবে, তখন 5-এর জায়গায় 7 পাবেন। কথার কথা বললাম আর কি। সো চলেন এখন আমরা পড়ি। নট অনলি এখানে কি কি ইউজ করছে। সো নট অনলি মোবাইল ফোনস বাট অলসো অল, এই যে ওই কথাটাই ওই সেন্টেন্সটা আমি নিয়েছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। অল টেকনোলজি হ্যাজ ট্রান্সফার্ড, এই যে হ্যাজ ট্রান্সফার্ড লিখছে না, এটা কি বলেন তো, বলছেন? আচ্ছা আমি তো শুনতে পারতেছি না, যাই হোক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছে। সো আমার গ্রামার ক্লাসে আমি এগুলো আরও বিস্তারিত আমি ভালো মতো দিয়ে বা নোট দিয়ে দিই, এগুলো যাতে আপনারা ভালো মতো পড়তে পারেন, ইউজ করতে পারেন। সো হ্যাজ ট্রান্সফার্ড দ্য ওয়ে উই লিভ অ্যান্ড ওয়ার্ক, ইটস ইনক্রেডিবল টু থিঙ্ক দ্যাট, এই যে দ্যাট দিয়ে মাঝখানে সেন্টেন্সটাকে বড় করে ফেলছে। It's incredible to think that just a few decades ago দিয়ে punctuation mark ইউজ করেছে, কমা, life was completely different. Okay, the full stop. The internet, comma, artificial intelligence, comma, and automation have reshaped industries and daily routine. এগুলো কি করছে আমাদের আবার নতুন করে রিশেপ করছে আর কি এই জিনিসগুলো আমাদের ডেইলি রুটিন। However, এই যে দেখেন গহনা ইউজ করে ফেলছে, আমি কি বলছি হাওয়ার থাকলে সবসময় কি হয়, কন্ট্রাস্ট হয়। ওই যে আমরা শিখলাম যে হাওয়ার থাকলে কন্ট্রাস্ট হয়। সো হাওয়েভার তারপরে কি ওয়াইল টেকনোলজি, নিশ্চয়ই এখন হাওয়ার দেখলেই বুঝবেন এরকম এখন এটা কন্ট্রাস্ট কোনো কিছু বলছে। কন্ট্রাস্ট কি বলছে দেখি, ওয়াইল টেকনোলজি মেক লাইফ ইজিয়ার, যেখানে টেকনোলজি লাইফকে অনেক ইজি করছে, ইট অলসো রেইজেস কনসার্নস অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড ওভার রিলায়েন্স, মানে এরা কি করছে মানুষের প্রাইভেসি এবং ওভার রিলায়েন্স নষ্ট করছে, ঠিক আছে, এটাই বলছে। যে উল্টা, এতক্ষণ তো খুব গুণগান করলাম আমরা টেকনোলজির, এবার হাওয়েভার দিয়ে এটাকে আমরা আলাদা করলাম, করে কি বলছি এখন আমরা বদনাম করতেছি আর কি। সো উই মাস্ট ইমব্রেস ধরেন আমি এটাই একটা পুরোটা একটা এসে, তাহলে ধরেন এটা একটা ইন্ট্রোডাকশন, একটুকু আমরা ইন্ট্রোডাকশন পড়লাম, একটুকু হচ্ছে মেইন বডি পড়লাম, এরপর মেইন বডি পার্ট 2 পড়লাম, এবার আমরা এই যে কনক্লুশন। সো এতটুকু যদি আমরা এসে ধরি, এখানে আমাদের সব ক্রাইটেরিয়া কিন্তু মেইনটেইন হইলো, ঠিক আছে। সো কি, we must embrace innovation but also be mindful of its consequences. So
ইউজ টেকনোলজি ওয়াইজলি অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করে ফেলছে, কম্পাউন্ড সেন্টেন্স ওই যে আমি বলছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যান্ড মেক দ্য মোস্ট অফ ইটস বেনিফিটস উইদাউট লেটিং ইট কন্ট্রোল ইউ। সো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সেস কেমনে ইউজ করা হয়েছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। আর কি ইম্পর্টেন্ট? ভোক্যাবুলারি। ওকে, ভোক্যাবুলারি ইম্পর্টেন্ট। ভোক্যাবুলারি আমরা জীবনে যা শিখছি তার চেয়ে একটুখানি বেশি শিখবো, বেশি না, শুধু আপনার ইয়েতে আপনি অ্যাড করবেন আরও এক্সট্রা, ধরেন সব মিলায় পুরো আইএলটিএস জুড়ে মাত্র 100 ভোক্যাবুলারি। এটা 100টা মুখস্থ করলে এনাফ, মানে রাইটিংয়ের জন্য সব মিলায় টাস্ক 1 টাস্ক 2 এর ক্ষেত্রে আপনি যদি 100টা ভোক্যাবুলারি আপনি পড়বেন এনাফ, আপনার আর কোনো কিছু পড়া লাগবে না। সো ভোক্যাবুলারি তাহলে আপনার কমপ্লিট হয়ে গেল। কি কি ভোকাবুলারি পড়বেন ওটা তো আমি বলবো না এখন। আচ্ছা, কোশ্চেন টাইপ। কোশ্চেন টাইপ এখন আমরা বলি যে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে অপিনিয়ন ডিসকাশন, কোনো একটা কিছু অপিনিয়ন নিয়ে বলতে হবে আপনাকে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি টাইপের জিনিস। এরপরে কজেস, প্রবলেম সলিউশন, একটা কজ দিল সেটা কীভাবে ওখান থেকে প্রবলেম থেকে বের হবেন এটাও থাকতে পারে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা তো আছে, এটা তো অনেকক্ষণ ধরে আলোচনা করছি। এবং ডাবল কোয়েশ্চেন, তাহলে এমন কোনো একটা কোয়েশ্চেন এরকম আসলো যে টেকনোলজি আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, টেকনোলজি আমাদের কী হতে পারে এক্সাম্পল। আচ্ছা, ডাবল কোয়েশ্চেন আমি বলি, টেকনোলজি আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতি করছে, হ্যাঁ করার কিন্তু আর কি আছে ওয়ে থাকতে পারে টেকনোলজি ছাড়া যেভাবে আমরা শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে পারি। সো এই যেটা একটা ডাবল কোয়েশ্চেন এর আনসার আপনাকে করতে হবে একই জিনিস। সো ডাবল কোয়েশ্চেন। সো এই মেইনলি এই 4টা ক্রাইটেরিয়া থাকে কোয়েশ্চেন টাইপ, ক্রাইটেরিয়া না টাইপ 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 থাকে, যে টাইপে আপনাকে হচ্ছে গিয়ে আনসার করতে হবে, যে কোনো একটা আসবে হয়তো। সো আমাদের সব পড়তে হবে, অপিনিয়ন, কজ, সব ধরনের আমরা কোয়েশ্চেন পড়বো। বাট আজকে আমি শুধুমাত্র একটা টাইপ দেখাবো, কারণ সব তো দেখানো পসিবল না, না? তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি যদি বলি আচ্ছা, এবার আসি এই টাইপগুলোকে আমরা বিভিন্ন মেথডে ভাগ করব। সেটা কি জানেন? পার্শিয়াল মেথড, 75-25। এর মানে হচ্ছে, ধরেন একটা কোয়েশ্চেন আসলো অপিনিয়ন অ্যান্ড ডিসকাশনের ক্ষেত্রে, আপনি অপিনিয়ন দিবেন, ধরেন একটা অপিনিয়ন দিবেন, সেই অপিনিয়নটা কোন অপিনিয়নটা বেশি দিচ্ছেন সেটা হচ্ছে 75% থাকবে, আর একটা অপিনিয়ন দিবেন কম, সেটা হচ্ছে 25। এরপরে আপনি ধরেন ওইটাকে স্ট্রংলি অ্যাগ্রি করলেন যে এটা এই কারণে 75 আমি দিছি, এটাকে কথার কথা বলতেছি, আর এটা 25 যার কারণে আমি 75টাই অ্যাগ্রি, মানে 75 মানে বেশি যেটা লিখছে সেটা আপনি অ্যাগ্রি। সো এটা হচ্ছে একটা পার্শিয়াল, এটাকে বলে পার্শিয়াল মেথড। এরপরে হচ্ছে গিয়ে 50-50 মেথড, মানে এটাও ভালো ওটাও ভালো, এটা আপনি লিখতেছেন, সেটা হচ্ছে 50-50, ঠিক আছে? এরপর কি এইদার দিস অর দ্যাট, মানে হচ্ছে হয় এইটা ভালো, না হয় ওইটা ভালো, আপনাকে দুইটা কম্প্যারিজন যাইতে হবে। সো এইভাবে আমি 3টা ভাগে ভাগ করছি। সো এই টপিকগুলো, এই প্রত্যেকটা টপিকই ধরেন এরকম 3টা ভাগে টাইপে আমি ভাগ করছি। আপনি চাইলে 75-25 লিখতে পারেন, 50-50 লিখতে পারেন, এইদার দিস অর দ্যাট লিখতে পারেন। সো এইভাবে এখন আমরা আসি হোয়াট নট টু ডু। আমরা অনেক কিছু ভিডিও দেখি, অনেক কিছু পড়ি, সব তো আর ওইখানে ইমপ্লিমেন্ট করবো না, না? কি জিনিস কি মেইন জিনিস আছে যেগুলো আমরা হচ্ছে খুবই ইজি ওয়েতে আমরা পড়তে পারি এবং যেগুলো আমাদের আসলে করা যাবে না, ঠিক আছে? সেটা হচ্ছে ডোন্ট ব্রেইনস্টর্ম। আমি আগেই বলছি, আপনারা মস্তিষ্ক উদ্ঘাটন করে নতুন নতুন আইডিয়া জেনারেট করে এখানে আপনারা আপনাদের মস্তিষ্কের জ্ঞান আহরণ করবেন না। আপনার ফ্যাকাল্টি তো না, মানে যারা এক্সামিনার আছে তাদের মাথাটা খেয়ে ফেলবেন না। খুবই ইজি আইডিয়া দেবেন, ব্রেইনস্টর্ম করার দরকার নাই, মাথা ঘামানোর অত দরকার নাই। সহজ সহজ যত লিখবেন তত আপনার লেখাও ইজি হবে। এত কঠিন জিনিস যখন দিবেন তখন আপনার লেখাও কঠিন হবে, ঠিক আছে? আপনি কঠিন জিনিস লিখতেছেন তার মানে আপনি এখন একজন সাহিত্য বিশারদ, আপনি এখন সাহিত্য লিখতেছেন তার মানে আপনি অনেক বেশি মার্ক পাবেন সেটা না, আমি বারবার বলছি, এটা আপনার ম্যাথের মতো মার্ক, ঠিক আছে? এরপরে কি সিম্পল ওয়ে টু প্যারাফ্রাইজ। সো আমরা প্যারাফ্রাইজিং শিখবো। প্যারাফ্রাইজিংয়ের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্যারাফ্রাইজিংয়ের ক্ষেত্রে দুইটা ওয়ে, সেটা হচ্ছে আমরা সিনোনিম ইউজ করতে পারি এবং সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে আমরা প্যারাফ্রাইজ করতে পারি। সো আমরা প্যারাফ্রাইজিংয়ের অনেক ওয়ে আছে, বাট আমি দুইটা ওয়ে পিক করছি, যে দুইটা ওয়ে একদম আমার মতো গাধা স্টুডেন্ট যারা, তারাও যাতে অনেক মার্ক পায়, ঠিক আছে? যেমন আমি একজন গাধা স্টুডেন্ট, যার কারণে আমি শুধু সিনোনিম এবং চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার দিয়েই আমি সারা জীবনই আমি এরকম করে প্যারাফ্রাইজ করছি, ঠিক আছে? তো এরপরে কি ডোন্ট ইউজ ফ্যান্সি ওয়ার্ডস, কারণ আমি গাধা স্টুডেন্ট। আরে ভাই, আমি তো আমার মাথা কম্পিউটার, ঠিক আছে, আল্লাহ অনেক ব্রেন দিয়ে পাঠাইছে, তার মানে তো এই না যে আমি এখন পৃথিবীর সব ভোকাবুলারি ইউজ করে আমার জীবন নষ্ট করে ফেলবো, ঠিক আছে? সো এত দরকার নেই, এত ফ্যান্সি ওয়ার্ড ইউজ করে এত কোনো কিছু করার দরকার নেই। আমরা খুবই যেগুলো সারা জীবন শিখছি যে ওয়ার্ডগুলো,
বা ওই যে আমি বলছিলাম 100টা ওয়ার্ড শিখতে হবে এরকম ধরেন ওই ওয়ার্ডগুলোর বাইরে আমরা কোনো কিছু শিখবো না, সো এইগুলা ওয়ার্ডই আমরা বারবার ইউজ করব, ঠিক আছে? And আমাদের মেইন কাহিনী হচ্ছে এই ওয়ার্ডগুলোকে আমরা সঠিক উপায়ে ভালো মতো বসাইতে পারতেছি কিনা আমাদের সেন্টেন্সে, ঠিক আছে? এটাই আর কি মেইন কাহিনী। এবার আসুন তো দেখি স্ট্রাকচার নিয়ে আমরা একটু বিশদ গবেষণা করি। স্ট্রাকচার নিয়ে গবেষণার ক্ষেত্রে আমরা এখানে আমরা ধরেন পিএইচডি করবো এখানে, হ্যাঁ পিএইচডি করার এখানে আমি বলছি এখানে আবার রেড করে দেইনি কেন, ভুল কি জানি করবো, রেডি তো করে দিব ইচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে স্ট্রাকচারটা কি হবে, ইন্ট্রোডাকশন, মেইন বডি 1, মেইন বডি 2। আগেও আমি একবার দেখিয়েছিলাম, বাট এখন এর কি ভিতরে আরো গভীরে যাব, তো যার কারণে এখন হচ্ছে গিয়ে আর একটু ডিটেইল ওয়েতে বলতেছি। সো প্রথমে কি করতে হবে, ইন্ট্রোডাকশন লিখতে হবে, মেইন বডি লিখতে হবে। মেইন বডিতে কি হবে, মেইন বডিতে একটা অপিনিয়ন দিবেন প্রথম মেইন বডিতে, এরপর একটা এক্সাম্পল দিতে হবে। এরপর মেইন বডি 2, মেইন বডি 2 তে কি করতে হবে, মেইন বডি 2 তে অপিনিয়ন নাম্বার 2, এখানে 1 কেন লিখছে, অপিনিয়ন 2 হবে, অপিনিয়ন 2 দিতে হবে, এরপরে এক্সাম্পল 2 দিতে হবে, ঠিক আছে? দুইটা অপিনিয়ন থাকতে হবে, এবং দুইটা অপিনিয়ন দেওয়ার পরে আপনার এই প্রথমটা একটা মেইন বডিতে থাকবে, প্রথম মেইন বডিতে, দ্বিতীয়টা থাকবে দ্বিতীয় মেইন বডিতে। এরপরে কখনো কখনো দেখা যাবে কোনো কোনো ক্ষেত্রে আপনার আপনি কোনো কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি মানে কোনো কিছু অ্যাডভান্টেজ নিয়ে লেখেন, আপনি কিছু আরেকটা প্যারাগ্রাফ দিবেন, সেখানে হয়তো বা আপনি ডিসঅ্যাডভান্টেজ লিখতে পারেন, বা দুইটা ব্লেন্ডিং করতে পারেন, মানে মেইন বডি 1 মেইন বডি 2 যেটা লিখছেন দুইটা মিলে ব্লেন্ড করতে পারেন, ব্লেন্ড করে কিছু লিখতে পারেন, হজা বলো, ঠিক আছে? এখন তারপরে হচ্ছে এইগুলো আর কি তিনটা পার্ট। তারপরে কি দিবেন, তারপরে কনক্লুশন, তারপরে কনক্লুশন দিবেন, যে হচ্ছে পুরা উপরে কি লিখছেন পুরোপুরি এটা একটা সামারি। কনক্লুশন মানে পুরা উপরে যা লিখছেন সবকিছুর একটা সামারি, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিই, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন আমরা এমনভাবে শিখবো, ইন্ট্রোডাকশনে আমরা যেটা অ্যাড করব লিখবো তার বাইরে আমরা পৃথিবীর ইতিহাসের আর কোনো কিছুই লিখবো না, ঠিক আছে? আমরা ইন্ট্রোডাকশনে যা লিখবো তার বাইরে আমরা একটা কিছু লিখবো না। আমাদের মেইন বডি 1 মেইন বডি 2 নিজে নিজে পড়েন, ইন্ট্রোডাকশনে যা লিখবো মেইন বডি 1 এবং মেইন বডি 2 তে, তার বাইরে কোনো কিছু লিখবো না। ওই যে আমরা পাত্রী দেখছি, এখন পাত্রীর পছন্দ অনুযায়ী আমাদের এখন সব শপিং হবে, পাত্রীর পছন্দ অনুযায়ী সব কিছু হবে, ঠিক আছে? অন্য কারো কিছু হবে না, অন্য কেউ এখানে আসবে না, এই ভিতরে ঝামেলা করবে না। পাত্রীর শাশুড়ি, পাত্রীর এটা সেটা, পাত্রীর ননদ এরা এসে ঝামেলা পাকাবে, এটা হবে না। যা আমার লাল পছন্দ না নীল পছন্দ, পাত্রী বলছে আমার সবুজ পছন্দ, হবে না। ইন্ট্রোডাকশন যা বলবে মেইন বডি 1 এবং মেইন বডি 2 সবসময় সেটা ফলো করবে, তার বাইরে কোনো কিছু হবে না, ঠিক আছে? একদম মাথায় গেঁথে নেন। এরপরে আসি, এরপর আমরা কি করবো, এগুলো তো এখন আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম জানেন, এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম যে কিভাবে কি করতে হয় না করতে হয়, এটা একটা ওয়ে। এরপর আমরা কি শিখবো জানেন, এরপর আমরা কি করবো, ধরুন আমি এখন কোশ্চেন পাইছি, কি করব? কোশ্চেন পাওয়ার পরে আমরা কি করব সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আমরা ওকে 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 এটা যদি আমি একটু ছোট করি তাহলে মনে হয় একটা ইয়েতে পাওয়া যাবে, এই 9-এ, ওকে ফাইন। আচ্ছা এই যে দেখেন এখানে আমরা হচ্ছে গিয়ে এখানে কনক্লুশন, এটা তো আগের কনক্লুশন। এখানে আমরা প্রথমে কি করব, কোশ্চেন যখন পাবো সাথে সাথে আউটলাইন করে নিব, একটা 2 মিনিট, 2 মিনিটও লাগবে না, 1 মিনিট লাগবে একটা আউটলাইন করতে। কি আউটলাইন, যে একটা রাফ করে নিব। রাফের মধ্যে কি থাকবে, ইন্ট্রোডাকশন মাস্ট, ওই যে আমাদের স্ট্রাকচার ইন্ট্রোডাকশন, মেইন বডি পার্ট 1, মেইন বডি 2, মেইন বডি 1, এগুলো তো থাকবে, আমরা আগেই পড়ছি। এটা হচ্ছে মেইন বডি 2, ভুল লিখছি কেন এত, সো আগেই লিখছি আমরা। এখন ইন্ট্রোডাকশনের ভিতরেও এখন আরো অনেক গভীর আছে, কি কি আছে দেখি, চলেন তো দেখি ইন্ট্রোডাকশন কিভাবে করতে হয়। টপিক লাইন লিখতে হবে, মানে পুরোপুরি ওই যে মনে আছে আমি আপনাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার উপরে যখন পড়াইলাম, ওই অতটুকুর মধ্যে আমি আপনাদেরকে বলে দিছি কোনটা ইন্ট্রোডাকশন হইতে পারে, কোনটা মেইন বডি এবং কোনটা কনক্লুশন, কোনটা এক্সাম্পল বলে দিছি। কিন্তু ধরেন আমরা এই অ্যাসের 3টা পার্ট থাকে, 3টা পার্ট না, 1 2 3 4টা পার্ট আছে, এই 4টা পার্টের প্রত্যেকটা পার্টে ধরেন আলাদা আলাদা করে একটা অ্যাসে, মানে এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি বলতেছি। প্রত্যেকটা ধরেন ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে পুরো অ্যাসের ক্ষেত্রে আপনার ইন্ট্রোডাকশন হয় হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন একটা থাকে, এবং এই ইন্ট্রোডাকশনের মধ্যেই যে ইন্ট্রোডাকশন, তার ইন্ট্রোডাকশন যেটা দিয়ে পুরো ওই ইন্ট্রোডাকশনটাকে আর কি আপনি বোঝাইতে পারবেন, তার নাম হচ্ছে টপিক লাইন। মানে এই টপিক লাইন পড়লেই যাতে কেউ বোঝে, যে কোনো কেউ, যে ইন্ট্রোডাকশনে ও আসলে কি লিখছে। হ্যাঁ, আবার আমি যদি ভালো করে বুঝাই, কারণ আমি কি বলছি আমি নিজেও জানি না, আমি জানি না আপনারা বুঝছেন কিনা, আমি একটু অমনোযোগী ছিলাম। যাই হোক, টপিক লাইন হচ্ছে গিয়ে আপনার সেটাই পুরো ইন্ট্রোডাকশনে আপনি যা লিখবেন সেটাকে প্রেজেন্ট করে, টপিক লাইন হচ্ছে সেটাই। সব থেকে টপিক লাইন দিতে হবে। এরপর কি করতে হবে, কোশ্চেন যা থাকবে
তা হচ্ছে প্যারাফ্রেজ করবেন। কি করবেন? কোয়েশ্চেনে যা থাকবে তা প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজের নিয়ম আমি আগে শিখাইছি। কি শিখাইছি? সিনোনিম দিয়ে প্যারাফ্রেজ করব অথবা সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে প্যারাফ্রেজ করব বললাম। এরপরে কি করব? এরপর আমাদের যে প্রশ্ন থাকবে সেটার দুইটা বডি পার্টের মধ্যে কি বডি পার্ট লিখব, সেই কি বডি পার্টগুলো আমরা লিখব। ঠিক আছে? কি বডি পার্টগুলো আমরা দুইটাই হচ্ছে আমরা আমরা ইন্ট্রোডাকশনে লিখব যে এইগুলো আমরা বডি পার্টে আমরা অ্যাড করতে যাচ্ছি। এরপরে কি লিখবো? যে বলছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, কোনো একটা ডিসএগ্রি এগ্রিমেন্ট বলছে, তখন আপনি কি এগ্রি নাকি ডিসএগ্রি বলেন। এখন সেটা আপনি মাই পার্সপেক্টিভ ওইটা আপনি লিখবেন যে আপনি কেন। সো ইন্ট্রোডাকশনের ভিতরেই দেখেন কত কিছু, কত স্বর্ণালঙ্কার। সো এইগুলো লিখতে হবে, তাহলে একটা পারফেক্ট ইন্ট্রোডাকশন হবে। ঠিক আছে? কি হবে? টপিক লাইন, প্যারাফ্রেজ, আউটলাইন, বোথ কোয়েশ্চেন। এগুলো আমরা কিন্তু আউটলাইন, এগুলো রাফ করে নিব আমরা। এরপরে হচ্ছে গিয়ে কি করব? মেইন বডি পার্ট 1 কজ 1 এক্সাম্পল। ধরেন মেইন বডি পার্টে কি লিখবেন সেটা একটা কারণ দিবেন এবং এক্সাম্পল লিখতে হবে। মেইন বডি পার্টে সেম কারণ দিবেন, এক্সাম্পল দিবেন। তারপরে কনক্লুশন হচ্ছে পুরোপুরি সামারি। সাপোজ এটা একটা আউটলাইন, এটা একটা আউটলাইনের স্ট্রাকচার, কেমন আউটলাইন করবেন। এবার আসেন তো আমরা একটা কোশ্চেন পড়ি এবং এগুলা যেভাবে আমি উপরে যে বলছি, আমি যে বললাম এতক্ষণ বড় করলাম, গড় করলাম যে ম্যাথের মতো মার্ক, ম্যাথের মতো মার্ক। আসেন তো দেখি ম্যাথ করি। ভয় পায়েন না, ম্যাথ করাবো না। আই হেট ম্যাথ। যাই হোক, এখন এখানে যেমন আমি এখানে যদি আমরা এই কোশ্চেনটা সাপোজ পাইলাম, হ্যাঁ এই কোশ্চেনটা পাইলাম। এই কোশ্চেনটা কি? সাম পিপল সে দ্যাট দ্য ইন্টারনেট ইজ মেকিং দ্য ওয়ার্ল্ড স্মলার বাই ব্রিঙ্গিং পিপল টুগেদার। কেউ কেউ মনে করে যে ইন্টারনেট মানুষজনদেরকে কাছে আনছে। আবারও বলি, আমি ট্রান্সলেশন করি না ওরকম করে আর কি, আমি বুঝলেই হলো। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি দ্যাট দ্য ইন্টারনেট ইজ মেকিং ইট ইজিয়ার ফর পিপল টু কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার। এখন কিসের ভিত্তিতে তুমি এগ্রি করবা যে ইন্টারনেট এই সব কিছু যা ইজি করে দিচ্ছে মানুষের কমিউনিকেট করার, একজনের সাথে আরেকজন কমিউনিকেট করার জন্য। সো আপনাকে কি করতে হবে? কি দুইটা কারণ আমি বলছি, মেইন বডি পার্ট 1 মেইন বডি, দুইটা কারণ দিতে হবে। সো আপনি এখন আসেন তো দেখি কেমনে আমরা আউটলাইন ক্রিয়েট করব। সো ইন্ট্রোডাকশন যে আউটলাইন, এটা কিন্তু আউটলাইন, এটা একটা রাফ। আমি খাতায় তো ধরেন কোনো একটা জায়গায় কোয়েশ্চেন এরকম একটা রাফ করে নিব। রাফের ইন্ট্রোডাকশনে কি লিখবো আমরা? টপিক লাইন, কি করে ইন্টারনেট কেমনে ব্রিঙ্গিং পিপল টুগেদার করছে, এটা দুইটা কারণ লিখবো। কি কারণ লিখবো? কমিউনিকেট এবং মেকিং ইন্টারাকশন ফাস্টার, মোর কনভিনিয়েন্ট, অ্যাক্সেসেবল ওয়ার্ল্ড ওয়াইড। সো আমরা এই পুরাপুরি ওই কমিউনিকেটস, মেকিং ইন্টারাকশন ফাস্টার, মোর কনভিনিয়েন্ট, অ্যাক্সেসেবল ওয়ার্ল্ড ওয়াইড, এই যে ইন্টারনেট কী কী মেনলি করে আমরা টপিক লাইনে সেটা লিখবো। এ থেকে বোঝা যায় যে ইন্ট্রোডাকশনটা এমন কোনো কিছু নিয়ে লেখা হয়েছে যেটা ইন্টারনেট নিয়ে এইগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি সামনে। সো টপিক লাইন আমরা এই ধরনের এগুলো আমাদের কিওয়ার্ড, এগুলো আমরা ইউজ করব। ঠিক আছে? তো এরপরে কি করব? কোশ্চেন প্যারাফ্রেজ করব, আমি বলছি। তারপর টপিক লাইন লেখার পরে কোশ্চেন প্যারাফ্রেজ করব। কোশ্চেন প্যারাফ্রেজটা আমরা একবারেই গিয়ে খাতায় করব, কারণ এখানে রাফ করার কিছু নাই। এবার অপিনিয়ন এখন মেইন বডি পার্ট 1 কি লিখবেন, মেইন বডি পার্ট 2 তে কি লিখবেন। ধরেন মেইন বডি পার্ট 1 আমি লিখব ইনস্ট্যান্ট কমিউনিকেশন। ইন্টারনেটের কারণে পিপল কাছাকাছি আসে, মানুষজন একজন আরেকজনের দূরত্ব কমে কমিউনিকেশনের থ্রুতে। এখন কমিউনিকেশনের থ্রু, ওকে। এরপরে কি করব? একটা এক্সাম্পল দেবো, এমন একটা ভার্সেটাইল এক্সাম্পল দিতে হবে যেই এক্সাম্পলটা আমরা সবাই জানি এবং খুবই ইজি এবং একদম ওভারঅল ওয়ার্ল্ডে সবাই জানে। ঠিক আছে? এরকম এক্সাম্পল দিতে হবে। তো আপনার বাসার এক্সাম্পল দিলে কিন্তু হবে না, একদম মানে ভালো এক্সাম্পল দিতে হবে যেটা সবাই জানে। সো সোশ্যাল মিডিয়া মেইল। সো আমরা এখানে একটা এক্সাম্পলের ক্ষেত্রে কী লিখবো সেটা কিন্তু আমরা একটা রাফ করে নিলাম। এরপর মেইন বডি পার্ট 2 তে কী লিখবো? অ্যাক্সেস ডাইভার্স কালচার। সো এইখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ডাইভার্স কালচার, হচ্ছে বিভিন্ন ধরনের কালচারকে অ্যাক্সেস করা যায়, এটার এক্সাম্পল দেবো। সো এক্সাম্পলে কী লিখবো? ট্রান্সলেটর অ্যাপ। সো ট্রান্সলেটর অ্যাপ দিয়ে আমরা ভাষা পরিবর্তন করে একজনের সাথে আরেকজনের, কি ধরেন ভিডিও, ধরেন ইউটিউবে দেখতেছি, সেই ইউটিউবে ভিডিও ট্রান্সলেট করলে আমরা এক দেশের মুভি আরেক দেশের ভাষায় আমরা কনভার্ট করে দেখতে পারতেছি। এটা জাস্ট আমি বলতেছি আপনাদেরকে বোঝানোর সাথে কথার কথা। সো এখানে হচ্ছে তাহলে আমরা কি পাইলাম? তাহলে দেখেন তো একদম ম্যাথের মতো না বলেন তো? এবার ডিসঅ্যাডভান্টেজ দিব, আমি বলছি ওই যে একটা ব্লেন্ডিং করা অথবা ডিসঅ্যাডভান্টেজ লেখা। সেটা কি দিছি? ল্যাক অফ ফেস টু ফেস ইন্টারাকশন। মানে এত বেশি ইন্টারনেটের কারণে মানুষ কাছে আসছে ঠিকই, কিন্তু ফেস টু ফেস ইন্টারাকশন আমাদের কমে গেছে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। দেখেন এগুলো কিন্তু খুবই ইজি কথা, মানে আশেপাশে এমন কোনো কিছু আমি নেই যেটা একদম মানে খুবই গভীর ভাব প্রদর্শন করছে, এরকম কোনো কিছু না। এরপরে কি? কনক্লুশন কি হবে? পুরো উপরে যা লিখছি তার সামারি। তাহলে এটা কি ম্যাথের মতো না বলেন তো? ইন্ট্রোডাকশনে এইগুলো আমরা কি লিখবো? এইগুলো আমরা ইন্ট্রোডাকশন লিখবো টেকনোলজি নিয়ে।
হ্যাঁ, এই যে ইন্টারনেট নিয়ে, সরি ইন্টারনেট। টেকনোলজিটা এত পড়াইছি, টেকনোলজি ছাড়া আর মাথায় কিছুই আসে না। এরপরে হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট নিয়ে কথা বলছি। ইন্টারনেটে কি, কি এগুলা হয় এগুলা ১ম এ টপিক লাইনে লিখব। লেখার পরে কোয়েশ্চেন প্যারাফ্রেজ করব। তারপরে মাই অপিনিয়ন দিব যে হ্যাঁ, আমি স্ট্রংলি বিলিভ করি, কেন বিলিভ করি ওইটা লিখব। এরপরে মেইন বডি পার্টের ওই বিলিভের কারণ, ২ টা কারণ আমি বলছি। এজন্য ১ম কারণ হবে ইনস্ট্যান্ট কমিউনিকেশন করতে পারে মানুষ, যার কারণে মানুষ একজন আরেকজনের কাছে আসে। আরেকটা কি করতে পারে, অ্যাক্সেস ডাইভার্স কালচার হয়। এইজন্য একজন আরেকজনের কাছে আসে। ঠিক আছে? এটা হচ্ছে ২ টা মাইনে পড়বে, ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল। এখন আমরা আসবো লিখতে, মেইন পার্ট। ওকে, সো আসেন আমরা এখন পড়াশোনা করি ভালো মতো। এই যে আমাদের মেইন কাহিনী আসছে। দেখি তো এখানে কি কি করছে। এই যে এটা হচ্ছে গিয়ে আপনার টপিক লাইন। ওই যে আমি লিখছি এখানে কমিউনিকেট মেকিং ইন্টারাকশন ফাস্টার মোর কনভিনিয়েন্ট অ্যাক্সেসিবল ওয়ার্ল্ড ওয়াইড। এই যে এটা এখন আমি কেমনে ইউজ করছি আসেন দেখি। দ্য ইন্টারনেট হ্যাজ significantly changed the way people communicate, making interaction faster, more convenient and accessible worldwide. মানে ইন্টারনেট এগুলা করছে আমাদের জীবনে আর কি। এটা লিখছি। হ্যাঁ, কি কি করছে ইন্টারনেট লিখলাম। এরপরে কি বলছি, এরপরে কি বলছে দেখি। কোশ্চেন প্যারাফ্রেজ করতে হবে। কোশ্চেন প্যারাফ্রেজেশন করি। some people say that, এখানে আমি কি করছি প্যারাফ্রেজ, many argue that। ঠিক আছে, এটা কি করছে, ওই যে আমি নিয়ম শিখাচ্ছিলাম সিনোনিম, কোশ্চেন স্ট্রাকচার চেঞ্জ, এই দুটো নিয়মই আমরা করবো প্যারাফ্রেজ। কারণ আমি বলদ স্টুডেন্ট, আমি এর চেয়ে বেশি পারি না। মানে বলদ বলতে আপনাদেরকে এটা বুঝাইতেছি যে আমি একদম নতুন, মানে আপনারা বোঝেন না যে বলদ সারা জীবন বলদই থাকবে। সো এটা যা বলদ বলতে বুঝাইতেছি, মন খারাপ করেন না। আমি নিজেও বলদ, কারণ শিখতেছি না। আমরা যারা প্রথম লার্নিং করতে যায় তারা সবাই বলদ। তারপরে আস্তে আস্তে ওরা বলদ থেকে গরু হয়, তারপরে গরু থেকে আরো এরকম স্টেক হয়, ধরেন ভালো স্টেক। যাই হোক, আমরা স্টেক হব, আমরা বলদ থেকে আস্তে আস্তে স্টেক হব। কি যে বলি। আচ্ছা, তো এখন হইতেছে কি জানি বলে, হুম, মেনি আর্গিউ দ্যাট। আচ্ছা, সাম পিপল বলছে, সাম পিপল হচ্ছে মেনি আর্গিউ দ্যাট ইট হ্যাজ, আচ্ছা আগে আমরা কোশ্চেন পড়ি। দ্য ইন্টারনেট ইজ মেকিং দ্য ওয়ার্ল্ড স্মলার। দেখি এটা কি করছি, ইন্টারনেট লিখি না, লিখছি ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার by connecting people across different regions, cultures and time zones। এই যে আমরা বলছি এখানে যে by bringing together, এইটাকে বাড়ায় সারায় কি লিখছি দেখেন, মেক, কই গেল, by connecting people across different regions, culture and টাইম জোনস, বাড়ায় সারাই লিখছি। এই বাড়ায় সারাই লেখা কেমনে লিখতে হয় সেটা তো আমি ক্লাসে আমি করাই, নর্মালি করাই যে কেমনে লিখতে হয়। এখন এত আসলে সম্ভব না। তো এরপরে কি, এরপর আমরা দেখি আবার ম্যাথের সূত্রের মধ্যে যাই। এবার কি বলছে করলাম, এরপরে কোশ্চেন প্যারাফ্রেজ করলাম, প্যারাফ্রেজটা আমাদের ডান। এবার কি করলাম, মাই অপিনিয়ন দিতে হবে, যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি, এই যে এটা অপিনিয়ন দিব আমরা এখন। অপিনিয়ন দেই, আসেন দেখি। I strongly agree that the internet has made communication easier। কারণ কমিউনিকেশন ইজিয়ার লিখছি, কারণ এখানেও কিন্তু কমিউনিকেশন রিলেটেড আমি লিখছি, ইনস্ট্যান্ট কমিউনিকেশন, অ্যাক্সেস ডাইভার্স কালচার, কমিউনিকেশন ইজিয়ার। এবং আমি এটা একটা ডিসঅ্যাডভান্টেজ লিখছি কি, ফেস টু ফেস ইন্টারাকশনের ল্যাক হয়, মানে আমরা দেখা সাক্ষাৎ আমাদের কম করা আমাদের ইন্টারনেটের কারণে হয়, এটাই আর কি। তো এখানে কি লিখছি, internet made communication easier, but I also acknowledge some drawbacks that come with it। কিন্তু আমি কিছু ড্রব্যাক মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অ্যাকনলেজ করি, যেটা এটার সাথেই আসে। ঠিক আছে, সো ওই যে আমি কারণ এটা আমি কেন লিখছি জানেন, এটা যে আমি ডিসঅ্যাডভান্টেজ লিখবো যে আমি আগেই আর কি বলে দিচ্ছি যে আমি একটা গুপচি করছি, আমি এখানে কিন্তু ঝামেলা আছে। সো আমি বারবার কি বলছি, ইন্ট্রোডাকশনে যা হবে তার বাইরে কিছুই হবে না, আমরা কিছুই লিখবো না তার বাইরে। সো এইটাই কারণ এখানে আমার এটা লিখতে হবে কিছু না কিছু, নাহলে তো আমি ডিসঅ্যাডভান্টেজ আন্দাজে একটা প্যারাগ্রাফ আমি লিখে দিতে পারি না, আমাকে তো ওইটা রিলেটেড লিখতে হবে। এর জন্যই আমি লিখছি বাধ্য হয়ে, বাট আই অলসো অ্যাকনলেজ সাম ড্রব্যাক দ্যাট কাম উইথ ইট। সো এটা লিখছি, লিখলাম। এরপরে কি করব, মেইন বডি পার্ট 1 এ টপিক লাইনে আমরা ইনস্ট্যান্ট কমিউনিকেশন নিয়ে লিখব। সো এখানে আমরা লিখি, দেখি কি ইনস্ট্যান্ট কমিউনিকেশন লিখেছি। সেটা হচ্ছে কি দিয়ে স্টার্ট করছি, যে ওয়ান মেজর অ্যাডভান্টেজ দিয়ে স্টার্ট করছি কথা। ঠিক আছে, ওয়ান মেজর অ্যাডভান্টেজ অফ দ্য ইন্টারনেট ইজ ইনস্ট্যান্ট কমিউনিকেশন উইথ প্ল্যাটফর্মস সাচ অ্যাজ, যে এক্সাম্পল দিচ্ছি, with platforms such as email, social media and messaging apps, people can stay in touch regardless of geographical barrier। মানে
জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার থাকলেও মানুষজন একজন আরেকজনের সাথে টাচে থাকতে পারে। তারপরে আমি ওই যে মনে আছে যে আমি আপনাদেরকে লিঙ্কিং ওয়ার্ডে আমি শিখিয়েছিলাম এক্সাম্পল যখন দিব ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স, এই সেই ফর ইনস্ট্যান্স লিখছি কারণ এখন আমি একটা বড় এক্সাম্পল দিব। বড় এক্সাম্পল কি দিব? ভিডিও কলস অ্যালাউ ফ্যামিলিজ লিভিং ইন ডিফারেন্ট কান্ট্রিজ টু কানেক্ট, যারা বাইরে থাকে অন্য দেশে তাদের সাথে ফ্যামিলি কানেক্ট করতে পারে ভিডিও কল, অ্যান্ড বিজনেসেস ক্যান হোল্ড ভার্চুয়াল মিটিং উইদাউট দ্য নিড ফর ট্রাভেল। মানে আমার আর কি এই বিজনেস অ্যাড কোনো কোনো কিছু না করলে আমার ভালো লাগে না, আমি বিজনেস স্টুডেন্ট তো। তো বিজনেসেস ক্যান হোল্ড ভার্চুয়াল মিটিংস উইদাউট দ্য নিড ফর ট্রাভেল। শুধু ফ্যামিলি আমাদের এরকম এক করে না ইন্টারনেট, আমাদের বিজনেসের ক্ষেত্রে কি হয়, ট্রাভেল করা লাগে না কারণ আমরা ভার্চুয়াল মিটিং করতে পারি। খুবই সহজ ওয়ার্ড কিন্তু খুবই সহজ, আমরা যে এগুলো কোনো ব্রেইন স্টর্মিং আইডিয়া না, এই নর্মাল কথাবার্তা। দিস হ্যাজ নট অনলি স্ট্রেংথ পার্সোনাল রিলেশনশিপস, এটা শুধু আমাদের পার্সোনাল রিলেশনশিপকেই বিল্ড আপ করে না, বাট অলসো এই যে দেখেন আমি কিন্তু নট অনলি বাট অলসো শিখিয়েছি আপনাদেরকে, তাই না বলেন? আমি কিন্তু সবই শিখাইছি, আমি সব কিছুই ওইটা মানে আমি এর বাইরেই যাই নাই, এইগুলাই এটাই একটা স্ট্রাকচার, এইভাবেই আপনারা করবেন। এবার কেমনে আপনারা প্র্যাকটিস করুন সেটাও আমি দেখাবো। দিস হ্যাজ নট অনলি বাট অলসো, এই যে এখানে দিয়ে আমি সেন্টেন্সের নতুন একটা স্ট্রাকচার দাঁড় করাইছি। এটা শুধু আমাদের পার্সোনাল রিলেশনশিপই বিল্ড আপ করে না, এটা আমাদের প্রফেশনাল সেটিংও কোলাবোরেশন মানে ইমপ্রুভ করে, ইমপ্রুভ কোলাবোরেশন ইন প্রফেশনাল সেটিং। এই যে আমি এখানে দেখেন ভিডিও কল বলছি যে শুধু ভিডিও কল ফ্যামিলি করে না, এটা বিজনেসের মিটিংও ইয়ে করে, এই লাইনটাকে কেন্দ্র করে আবার নিজের এই লাইনটাকে আমি অ্যাড করে দিছি, ঠিক আছে? যাতে মানে এখানে এটা কোহারেন্স অ্যান্ড কোহেশন যাতে সুন্দর করে মেনটেন হয়। দেখেন কত পারফেক্টলি কোহারেন্স অ্যান্ড কোহেশন মেনটেন হয়েছে, দেখেন কত পারফেক্ট। এই যে টপিক, এটা যে একটা টপিক লাইন, এইটা যদি আমি একটা টপিক লাইন ধরি, তাহলে এটা যদি একটা হচ্ছে আমি আমার এই কোশ্চেন যেটা আমি সাপোর্ট করি, সাপোর্টিভ যে কোশ্চেনটা, এটা যদি সেটা ধরি সাপোর্টিভ কোশ্চেন, আর এটা যদি আমি এক্সাম্পল ধরলাম এক্সাম্পল, এটা যে এক্সাম্পল ধরলাম এটা দিয়ে এটা, আর এটা হচ্ছে ধরেন এটা কনক্লুশন দিলাম। দেখছেন আমি প্রত্যেকটা জিনিস একদম পুরো ম্যাথের চেয়েও বড় কিছু। ম্যাথ হইলো না বলেন তো? এখানে ম্যাথের বাইরে কিছু আছে বলেন তো? এটা ম্যাথ না? এইভাবেই মার্কিং হয়। এখানে আবার কি হলো, গ্রামার চেক হলো। সাপোজ এখানে ওয়ান মেজর অ্যাডভান্টেজ অফ দ্য ইন্টারনেট, একজন লিখছে ওয়াজ লিখে পরে ভুলে ওয়াজ লিখছে, পরে আবার সবগুলা ইজ দিয়ে মানে প্রেজেন্ট ইনডিফিনিটে দিছে, তাহলে এটা গ্রামারে তার গেল মার্ক গেল এখানেই। কিন্তু সে কোহারেন্স মেনটেন করছে, কত সুন্দর করে লিখছে সে, এত একদম মেনটেন টপিক লাইন, সাপোর্টিং কোশ্চেনের সাপোর্টিং আনসার, এক্সাম্পল, দেন কনক্লুশন, ধরেন এটাই পুরোটাই ধরেন একটা এসে, পুরোপুরি একদম কমপ্লিট একদম সুন্দর মতো আমাদের স্ট্রাকচার ওয়েতে হইলো। সেম স্ট্রাকচার ওয়ে হবে হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড যে আমাদের মেইন বডি পার্ট থাকবে, সেকেন্ড যে কোশ্চেনের আনসার লিখতে হবে সেটা। এখন আসেন তো দেখি কী করি। এই যে মোর ওভার, ওই যে আমি বলছি সেম জিনিস হইলে এভাবে আমরা অ্যাড করতে পারি। মোর ওভার দিয়ে জন্য এখানে অ্যাড করছে মোর ওভার, মানে কি, মানে হচ্ছে কি এখানে আমরা গুণগানই করব। মোর ওভার মানে ইন্টারনেটের এখন এই গুণগান করবো। কী গুণগান? ওই যে মেইন বডি পার্টে আমরা অলরেডি রাফ করে নিছি, যেটাতে ইনস্ট্যান্ট কমিউনিকেশন হয়, আর কি হয় আর কি করে অ্যাক্সেস ডাইভার্স কালচার। এখন আমরা ডাইভার্স কালচারের এই প্যারাটা আমরা এখন ইলাবোরেট করব। এখানে কি, দ্য ইন্টারনেট হ্যাজ প্রোভাইডেড অ্যাক্সেস টু ডাইভার্স কালচার। ইন্টারনেট কি করে, ডাইভার্স কালচার অ্যাক্সেস করতে পারে ইন্টারনেটের কারণে, অ্যান্ড পার্সপেক্টিভস। সোশ্যাল মিডিয়া platforms and forums enable people to share experiences and opinions। এই কারণে ডাইভার্স কালচার আমরা সহজেই অ্যাক্সেস করতে পারি, যার সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন অপিনিয়ন দিতে পারি। ফোস্টারিং ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, এটাতে কি হয়, আমরা ক্রস কালচার আন্ডারস্ট্যান্ড আমরা করতে পারি, ফোস্টার করতে পারি। এরপরে অ্যাডিশনালি, এই যে এখানে মোর ওভার তো লিখছি, এটাকে সাপোর্টিং আনসার ছিল মেইন বডিতে, এরপরে আরও সাপোর্ট করা অ্যাডিশনালি আমি অ্যাড করছি, আরও এই টাইপের ভালো জিনিস অ্যাড করব। অ্যাড কি, এখন নর্মালি হচ্ছে গিয়ে এটা একটা এক্সাম্পল দিব আমি এখানে, এক্সাম্পলটাকে আমি অ্যাডিশনালি বলে আমি এখন এটা এক্সাম্পলও দিব, তারপরে এভাবেই আর কি অ্যাডও করব। সেটা হচ্ছে অনলাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন টুলস হেল্প ব্রেক ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এই যে আমি বলছি অনলাইন ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটর অ্যাপ আছে যেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারকে আর কি ইয়ে করে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার দূর করে। এরপরে মেকিং গ্লোবাল কমিউনিকেশন মোর ইনক্লুসিভ। সো গ্লোবাল কমিউনিকেশন যার কারণে অনেক বেশি ইনক্লুসিভ করে, ঠিক আছে? সো এটাও একদম মেইন বডি পার্টে সুন্দর করে আমি সেম ওয়েতে স্ট্রাকচার্ড ওয়েতে আমি হচ্ছে লিখলাম।
আচ্ছা, আজানটা শেষ হোক। আর এখানে পজ করে দিলে ভিডিওটা আবার কেটে যাবে। আমি একটু পজ করি। ওকে, ব্যাক টু দ্য লেসন। আমাদের হয়ে গেছে এখন। এরপরে মেইন বডি পার্ট 2 লিখলাম। এরপরে কি করব? এরপরে আমাদের স্ট্রাকচারে কি আছে? ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে? ল্যাক অফ ফেস টু ফেস ইন্টারাকশন। ডিসঅ্যাডভান্টেজ দেওয়ার কারণে আমরা হাউএভার, ওই যে আবারও বলছে হাউএভার দিলেই জিনিস ঘুরায় যাবে। এতক্ষণ আমরা অনেক গুণগান করছি এটা ইন্টারনেটের, এখন আমরা এর দুর্নাম করব। কি বলছে? হাউএভার দিয়ে ডিসপাইট দিস বেনিফিটস, এই বেনিফিটসগুলো উপরে যে দিয়েছি এগুলো ছাড়াও দ্য ইন্টারনেট অলসো হ্যাজ সাম নেগেটিভ এফেক্ট অন কমিউনিকেশন। কমিউনিকেশনের কিছু নেগেটিভ ইফেক্ট আছে। কি এখন নেগেটিভ ইফেক্ট আসেন দেখি। Many people rely more on virtual interactions rather than face to face conversation. সো অনেক মানুষই ভার্চুয়াল ইন্টারাকশন পছন্দ করে ফেস টু ফেস কনভারসেশনের চেয়ে বেশি, হুইচ ক্যান উইকেন সোশ্যাল বন্ড, যার কারণে সোশ্যাল বন্ড আমাদের দুর্বল হয়ে যেতে পারে। অ্যাডিশনালি, সাথে সাথে দ্য রাইজ অফ মিস ইনফরমেশন অ্যান্ড অনলাইন কনফ্লিক্টস, মাঝে মাঝে মিস ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের অনলাইন যে কনফ্লিক্টগুলো হয় সামটাইমস ক্রিয়েটস মিসআন্ডারস্ট্যান্ডিং। এগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে রাদার দেন ইউনিটি ক্রিয়েট করার চেয়ে বেশি। এই যে আমি এখন একটু বদনাম করলাম, সো এই বদনামটাও এই হাউভার দিয়ে আমি এটা করলাম। ঠিক আছে, এরপরে কি করতে হবে? এরপরে হচ্ছে আমরা কনক্লুশনের ক্ষেত্রে সামারি দিব। সামারি কি আসেন দেখি। ইন কনক্লুশন, the internet has undoubtedly made communication easier and more efficient. অলরেডি আমরা বলছি কমিউনিকেশন অনেক ইজি করে, জাস্ট ওই সেম লাইনই আমরা প্যারাফ্রেজ করে দিছি কনক্লুশনে। ব্রিঙ্গিং পিপল ক্লোজার টুগেদার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ওই সেম লাইন প্যারাফ্রেজ করেছি। হাউএভার দিচ্ছি কেন? এই যে আমরা একটু বদনাম করছি, এই কনক্লুশনে একটু হালকা এক লাইন বদলাইন করে শেষ করবো আমরা এই জন্য। However, it is important to balance online interactions with real life communications to maintain meaningful relationships. ঠিক আছে, আমাদের শেষে একটা ধরেন এখানে আমি আরও অনেক কিছু অ্যাড করা যেত, আমি খুবই ছোট করে জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে, খুবই একদম মিনিমালিস্টিক ওয়েতে, যাতে আপনারা ভালো মতো বোঝেন এভাবে করেছি। সো এরকম, কিন্তু এটা জাস্ট একটা অপিনিয়ন বেসড আমি আপনাদেরকে একটা দেখাইলাম, আর্গুমেন্ট বেসড। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের হোল কাহিনী। এত কিছু পড়লাম এটার জন্য, এত কিছু। আচ্ছা, আমাদের মোটামুটি শেষ এখন। অনেকেই চিন্তা করেন যে সবই বুঝলাম, স্ট্রাকচারও বুঝি, সবই বুঝি, কিন্তু আমি তো এইটা যে লিখতে হয়, দ্য ইন্টারনেট হ্যাজ সিগনিফিকেন্টলি চেঞ্জ দ্য ওয়ে পিপল কমিউনিকেট, আমি তো এটুক লিখতে পারি না, আমি কি করব? হ্যাঁ, তাদের জন্য এখন আমার আয়োজন। তারা কি করবেন? আপনারা কি করবেন জানেন? এগুলো টপিক ভাগ করা আছে, ঠিক আছে? আপনারা কষ্ট করে ভাগ করে নেবেন যে ক্যামব্রিজের অথবা মাক্কার থেকে, রাইটিং এর থেকে, যে কোন কোন টপিকে রাইটিং আসে। এটা আপনাদের প্রথম কাজ, ভাগ করে নেবেন। আর যারা আমার কাছে প্রাইভেট ব্যাচে পড়েন তাদের তত কষ্ট করা লাগবে না, আমি আপনাদেরকে সব লিস্ট দিয়ে দিব। সো যারা হচ্ছে ভাগ করে নেবেন, ভাগ করার পরে কি করবেন? ধরেন এই টেকনোলজি রিলেটেডের মধ্যে ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়া আছে, তারপরে টেকনোলজি ইন হেলথ আছে, এগুলো এই টাইপের জিনিসপাতি আছে। আপনারা কি করবেন? এই ধরনের যেগুলো অ্যাসে থাকবে সেই অ্যাসেগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন, অনেক জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, এই অ্যাসেগুলো নেওয়ার পরে সেম জিনিস, সেম স্ট্রাকচার, সব সেম দিয়ে আপনারা হুবহু যে সেন্টেন্স ট্রান্সফার করে করে শেখার চেষ্টা করবেন।
যাতে আপনাদের ব্রেইনে এফেক্ট পড়ে এটার, যে দ্য ইন্টারনেট হ্যাজ সিগনিফিকেন্টলি চেঞ্জ দ্য ওয়ে পিপল কমিউনিকেট। এটা যদি মোবাইল ফোন রিলেটেড আসে, তাহলে আপনি যাতে লিখতে পারেন দ্য মোবাইল ফোন হ্যাজ সিগনিফিকেন্টলি চেঞ্জ দ্য ওয়ে পিপল কমিউনিকেট। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আই হোপ বোঝাতে পেরেছি। এটা যার আপনি এরকম হচ্ছে আলাদা আলাদা করে বের করবেন, এসে বের করার পরে আপনারা প্র্যাকটিস এসে বের করার পরে একদম এই ম্যাথ যে আমি মিলেছে দেখবেন আপনার সবখানে এরকম ম্যাথ মিলাইছে, সবখানেই। এটা নিয়ম, এটা স্ট্রাকচার। সো এই স্ট্রাকচারের বাইরে কেউই যাবে না। আপনি সেই স্ট্রাকচার বেস করে এরকম করে আপনি টেকনোলজি রিলেটেড ধরেন 5টা আর্টিকেল আছে, 5টা আর্টিকেল আপনি দেখে দেখে, শুধুমাত্র এখানে ধরেন মোবাইল ফোন আছে, মোবাইল ফোন দিয়ে করবেন, দেখে দেখে চেঞ্জ করে করে আপনি হচ্ছে গিয়ে ইয়ে করবেন, এখানে প্র্যাকটিস করার চেষ্টা করবেন চেঞ্জ করে করে। তো চেঞ্জ যদি না করে, এত নয়েজ হচ্ছে, তো চেঞ্জ করে করে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এটাতে কি হবে, আপনার নতুন করে দেখুন আপনার গ্রামার শেখার সময় নাই, ভোকাবুলারি শেখার টাইম নেই। আপনি করবেন, আপনি ওই জিনিসটা আপনার মাথায় থাকবে। আপনি বিশ্বাস করেন, টপিক রিলেটেড টপিক ধরে ধরে যদি আপনি এরকম 10টা লেখেন দেখে দেখে, আমি বলতেছি না না দেখে লেখেন, এরকম দেখে দেখে আপনি যদি স্ট্রাকচার মেন করেন, তাহলে আপনার কি পরিমাণ ইমপ্রুভ হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এরপরে আপনি তারপরে না লেখেন, আপনি 10টা লেখার পরে যদি আপনি তারপরেও সেন্টেন্স বিল্ড আপ করতে না পারতেছেন, আপনার যদি রাইটিং ভালো না হইতেছে, তারপরে আপনি আমাকে এসে বলেন, তাও হচ্ছে না। এখানে আপনি, এটা কেউ বলে না দেখে দেখে লিখবেন, দেখে দেখে হুবহু দেখে দেখে লিখবেন, জাস্ট এটা মাথায় নিবেন যে এখানে বলছে দ্য ইন্টারনেট হ্যাজ সিগনিফিকেন্টলি চেঞ্জ দ্য ওয়ে কমিউনিকেট, এখানে যদি অন্য কিছু আসে, সাপোজ সোশ্যাল মিডিয়া আসছে, আমি এটা লিখবো দ্য সোশ্যাল মিডিয়া হ্যাজ সিগনিফিকেন্টলি আমাদের জীবনকে বদলাই দিচ্ছে, এইটা আমি কিভাবে এক্সপ্রেস করব, এই এক্সপ্রেশনটাই দেখে দেখে লিখবেন। এরপর ওই যে বানানো লিঙ্কিং ওয়ার্ড কিছু তো আছেই, সেই লিঙ্কিং ওয়ার্ডগুলো আপনার মেনটেন করবেন, যে যেগুলো আমি দিছি, যেমন এখানে মোর ওভার, হাউ এভার, ফর ইনস্টেন্স, এডিশনালি, এগুলো তো আপনারা অলরেডি শিখছেনই, আর আমি তো লিস্ট দিয়ে দিব, তো এগুলো তো জানেনই। এগুলো ইউজ করে করে আপনারা আইডিয়া জেনারেট করবেন। তাহলে আইডিয়া জেনারেশনের তো এগুলো উপরে স্ট্রাকচার আমি আপনাদেরকে বলে দিলাম। ওকে, স্ট্রাকচার বলে দেওয়ার পরে, স্ট্রাকচার বলে আমি সাপোজ স্ট্রাকচার বলে দিলাম আপনাদেরকে, স্ট্রাকচার আসলে তো নয়েজ হচ্ছে, আমার এত ইন্টারাপ্ট হচ্ছে, বলতে পারতেছি না। তো এই স্ট্রাকচার তো আমরা প্রথমে জানি, জানার পরে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো কী করবে, লিঙ্কিং ওয়ার্ডগুলো আমাদেরকে হেল্প করবে সেন্টেন্সের আইডিয়া জেনারেট করতে। কারণ আমরা তো পড়ছি হাউএভার মানে কি, হাউএভার মানে হচ্ছে কোনো কিছুর উল্টা, তাহলে উল্টা কীভাবে লিখবো, এই যে আমাদের আইডিয়া জেনারেট হলে একটা উল্টা লিখতে হবে, এভাবে আইডিয়া জেনারেশনের এটাই ওয়ে, বুঝছেন? সেম জিনিসের আইডিয়া জেনারেশন করে এভাবেই লিখতে হবে। তো এখন খুব তো বকর বকর করলাম, এখন আমরা এই বকর বকরের পরে আমরা আসলেই একটা সেন্টেন্স এরকম কীভাবে আমরা কপি করবো সেটা এখন আমরা দেখবো, কিভাবে আমরা কপি করব। সাপোজ ওইরকম আমি একটা সেন্টেন্স মানে নিছি, যে টপিক নিছি, মেনি পিপল আর্গিউ দ্যাট অনলাইন লার্নিং ক্যান নেভার বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ ট্রেডিশনাল ক্লাসরুম লার্নিং। অনেকেই বলে কি, যে আর্গিউ করে অনলাইন লার্নিং কোনোদিনও ট্রেডিশনাল ক্লাসরুমের মতো এফেক্টিভ হবে না। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তুমি কি এটা এগ্রি করো অর ডিসএগ্রি করো? সো আমরা এখন ওই যে আমরা এখন নকল করব, আর নকল করে দেখি। আর ভাই আমাদের 6.5 হলেই তো হয় নাকি, আমাদের তো আর বেশি লাগবে না। আমরা এখন স্টেক খাওয়ার দরকার নেই, আমরা এখন বলদেই থাকি। তো কি জানি বলে, আচ্ছা এখন আমরা নকল করব। নকল কিভাবে করব? আচ্ছা আমরা নকল করি এখন। দাঁড়ান আমি হচ্ছে নকল করার ওয়েটা বলে দিই। দুইটা নিছে না, যে একটা লিখলাম এটা থাকবে নিচে, কারণ আমি করব, এবার এটা থাকবে উপরে। সো এই যে আমরা যে লিখলাম, সে এখন নকল কিভাবে করি, আসলে নকল করি একদম হুবহু। কিভাবে নকল করবেন আপনার আপনার বাসায় প্র্যাকটিস করবেন কিভাবে।
সো এখানে আমরা কি লিখছি? The internet has significantly changed the way people communicate, making interaction faster, more convenient, and accessible worldwide. এটা হচ্ছে যে টপিক লাইন, ইন্ট্রোডাকশনের টপিক লাইন। তাহলে আমরা এখানে ইন্ট্রোডাকশনের টপিক লাইন কি লিখতে পারি? যে আমাদের কি জানি বলে, এক সেকেন্ড, আমরা হচ্ছে লিখবো হচ্ছে কি এখানে একটা টপিক লাইন লিখবো যে এমন কিছুই লিখবো যে এখনকার সময়ে অনলাইন লার্নিং অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এইটা আমরা লিখবো, এটা একটা টপিক লাইন। তাতেই আমাদের কি হবে বুঝবো যে এই পুরো ইন্ট্রোডাকশনটা টপিক লাইনটা অনলাইন লার্নিং রিলেটেডই কিছু একটা হবে। ঠিক আছে, এখন আসেন আমরা এটা লিখি, নকল করি, টপিক লাইন নকল করি। আল্লাহ, এরকম আসে কেন? আচ্ছা আসুক। কোথায় গেল? আরে কোশ্চেন কই? একটু